সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান রক্ত। আমরা রক্তের বিভিন্ন উপাদানের নাম শুনে থাকি, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা ইত্যাদি। আমরা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রোগ সম্পর্কে সাধারণত জানি, কিন্তু রক্তেরও বিভিন্ন রোগ হতে পারে, রক্তের বিভিন্ন উপাদানের বিভিন্ন রোগ হতে পারে, রক্ত স্বল্পতা হতে পারে, রক্তের বিভিন্ন ক্যান্সার হতে পারে এবং এছাড়াও অনেক জটিল রোগ হতে পারে। সেই সম্পর্কে কিন্তু আমরা অত বেশি সচেতন বা অতটা জানি না। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের মাধ্যমে বা আজকের আলোচনার মাধ্যমে আমরা রক্তের কী কী ধরনের রোগ হয়, সেই রোগগুলো হলে কিভাবে লক্ষণগুলো প্রকাশিত হয় এবং চিকিৎসা ব্যবস্থা কীরকম, কখন আমাদের চিকিৎসা নিতে হবে, সেই বিষয়গুলি সম্পর্কে জানবার চেষ্টা করব। বিশেষ করে রক্তের ক্যান্সার এবং থ্যালাসেমিয়া সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য নেবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে উপস্থিত হয়েছেন রক্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার মাফরুহা আক্তার, সহযোগী অধ্যাপক, হেমাটোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আরটিভিকে এবং আপনাকেও ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা রক্তের বিভিন্ন রোগ সম্পর্কে জানতে চাই। প্রথমে একটু জানতে চাইব এইভাবে যে কি কি রোগকে বা কোন কোন রোগকে আমরা রক্তের বিভিন্ন রোগ বলি, যেগুলি আমাদের দেশে অনেক বেশি পরিমাণে হচ্ছে বা অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, এই সম্পর্কে একটু তথ্য দেবেন। অনেক ধন্যবাদ। আসলে রক্ত যেহেতু সারা শরীরে আছে, আমাদের রক্তের যে রোগগুলো যখন সিমটম নিয়ে আসে, আসলে কিন্তু সমস্ত শরীরেই সেটা কোনো না কোনোভাবে জানান দেয় বা লক্ষণ নিয়ে প্রকাশ করতে পারে। তো খুব সাধারণ ভাষায় যদি আমরা বলি, রক্ত স্বল্পতার জনিত কিছু রোগ আছে, যেমন রক্ত উৎপন্ন হয় না, এ ধরনের কিছু রোগ আছে। সেটি হচ্ছে যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আবার খুব সাধারণভাবে আমরা যে রক্ত উৎপন্ন, যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা যে ধরনের ভিটামিনজনিত ঘাটতিজনিত ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, এগুলো খুব সাধারণ আমাদের দেশে। সবচেয়ে কমন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি বা লৌহ জাতীয় খাবারের অভাবে হোক, বা ব্লাড লস অ্যানিমিয়া যেটি আমরা বলে থাকি, সেটি অনেক কমন। এর বাইরে কিছু আছে, যেমন শ্বেত রক্তকণিকার সমস্যা, যেমন আপনার ক্যান্সার আছে, বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোমা, মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ, বিশেষত ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এবং তারপরে আছে আপনার অনুচক্রিকার যেটি আপনি বললেন, তার বেশ কিছু সমস্যা আছে, যেমন প্লেটলেট কাউন্ট কমে যাওয়া জনিত, যেমন আইটিপি বা যেটাকে আমরা ইমিউন থ্রম্বোসাইটোপিনিয়া বলে থাকি। এছাড়াও বিভিন্ন ঔষধের প্রভাবে রক্ত কমে যেতে পারে। তারপরে শরীরে রক্তের পরিমাণ যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আবার থ্রম্বোসিস হতে পারে, যেমন পলিসাইথেমিয়া, রক্ত বেড়ে যাওয়া, বা থ্রম্বোসাইটোসিস, যেখানে প্লেটলেটের কাউন্ট বেড়ে যায়। অনেক সময় লিউকেমিয়াতেও ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি হারে বেড়ে যায়। তো সার্বিকভাবে রক্তের এছাড়াও আরও কিছু রোগ আছে, যেমন হিমোফিলিয়া, যাতে রক্ত ক্ষরণ বন্ধ হচ্ছে না, এই ধরনের রক্ত ক্ষরণ জনিত সমস্যাও হতে পারে। তো মোট কথায় এগুলোর হচ্ছে আমাদের সাধারণত এই রক্তরোগ। এর পাশাপাশি জন্মগত কিছু সমস্যা আছে, যেমন একটি হচ্ছে থ্যালাসেমিয়া, যেটি আপনি বললেন। থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের জন্মগত রক্তশূন্যতার সমস্যা। তা আসলে রক্তরোগের আরও অনেক রোগের আছে, অসংখ্য আছে। আমি খুব সাধারণ ভাষায় অল্প কয়েকটি বললাম আর কি, যতটুকু আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি, সাধারণভাবে বুঝতে পারি যে রক্তের কি কি উপাদানের রোগ হতে পারে, সেটি আপনি চমৎকারভাবে বলেছেন। আমরা এবার একটু রক্তের ক্যান্সার সম্পর্কে জানতে চাই। আমরা লিউকেমিয়ার কথা শুনেছি, রক্তের ক্যান্সারের কথা সবসময় শুনে থাকি, এবং যারা আক্রান্ত হন তারা অত্যন্ত জটিল অবস্থায় অনেক সময় পড়ে যান আগে চিকিৎসা না শুরু করার কারণে। সেই বিষয়গুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাইব, এবং আমাদের দেশে এই রক্তের ক্যান্সারের যে চিকিৎসা বা আধুনিক চিকিৎসা, এই সব কিছু মিলে আমাদের দর্শকদের জন্য রক্তের ক্যান্সার সম্পর্কে আপনি গুরুত্বপূর্ণ তথ্য দেবেন। ধন্যবাদ আপনাকে। আসলে রক্তের ক্যান্সার বিভিন্ন রকমের হতে পারে। আমরা বলে থাকি কতটা দ্রুত সেটি ডেভেলপ করছে, সেটি নিয়ে অ্যাকিউট বা ক্রনিক লিউকেমিয়া বলে থাকি। লিউকেমিয়া ছাড়াও কিন্তু রক্তের ক্যান্সার হয়, যেটিকে আমরা লিম্ফোমা বলি, মাল্টিপল মাইলোমা আছে, এগুলোও কিন্তু রক্তের ক্যান্সার।
এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া, যেটা সবচেয়ে কমন। অ্যাকিউট লিউকেমিয়া সাধারণত বাচ্চাদের একটা বয়সে হয়, ছোট বাচ্চাদের 10 বছরের বয়স পর্যন্ত ওদের অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াটা বেশি হয়। 80% কেসেই ওদের দেখা যায় যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হয়। আর একটু অ্যাডাল্ট যারা, তাদের কিন্তু অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বেশি হয়। তো বয়স ভেদে আসলে লিউকেমিয়ার প্যাটার্ন বা ধরনটাও কিন্তু পরিবর্তন হয়। আর পাশাপাশি আপনার ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা ক্রনিক লিম্ফয়েড লিউকেমিয়া যেটা আছে, যদিও আমাদের দেশে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া এটি বেশ একটু আনকমন, তবুও আমরা পাই আমাদের কাছে, যেহেতু রক্তরোগ বিশেষজ্ঞদের কাছে আসে। তবে পাশ্চাত্যের দেশে এটি অনেক বেশি। আবার ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আমাদের অনেক বেশি আমাদের, এবং ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে কিন্তু লক্ষণগুলো রোগীরা অনেক সময় বুঝতে পারে না, যেহেতু এটি অনেক সময় অ্যাসিমটোমেটিক বা লক্ষণবিহীনও হতে পারে। সাধারণ রক্ত পরীক্ষা করে দেখা গেল যে তার একটি ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আছে। তো এই ধরনের ডিজিজগুলো, ইভেন ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, এগুলোও কিন্তু অনেক সময় অ্যাসিমটোমেটিক থাকে বা লক্ষণবিহীন থাকে। অথবা অনেক সময় পেশেন্টরা পেটের বাম দিকে হয়তো একটা চাকা অনুভব করছে, অথবা লিম্ফোসাইটিক লিউকেমিয়ার ক্ষেত্রে দেখা গেল গলার চারপাশে যে লিম্ফ নোড বলি আমরা, সেই লিম্ফ নোডগুলো হয়তো ফুলে গেছে, বা বগলের নিচে যে লিম্ফ নোড, কুচকিতে লিম্ফ নোড, এগুলো ফুলে যাওয়া নিয়েও কিন্তু এই লিম্ফোমা এবং লিউকেমিয়া দুটোই আসতে পারে, এই লক্ষণগুলো নিয়ে আসতে পারে। আবার মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে শুধুমাত্র বয়স্কদেরই হয় মাল্টিপল মাইলোমা, বিশেষত 40-এর পরে হয়। 40-এর আগে সাধারণত খুবই রেয়ার, এবং প্রচণ্ড শরীর ব্যথার সাথে রক্তশূন্যতা, এবং পরীক্ষা করে দেখা গেল যে তার ইএসআর অনেক বেশি। তার আরও ফার্দার আমরা যখন ওয়ার্কআপ করি, বোনম্যারো পরীক্ষা বলেন, আরও ইমিউনোলজিক্যাল টেস্ট, তখন দেখা গেল যে তার মাল্টিপল মাইলোমা। আর অ্যাকিউট লিউকেমিয়াটা হচ্ছে একদমই ঝড়ের মতন আসে, খুব দ্রুত তার অ্যাপিয়ারেন্স ডেভেলপ করে, কখনো সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে হয়তো রোগী ভীষণ দুর্বল হয়ে পড়ে, রোগীর জ্বর আসে, রোগীর অবস্থা খুব কাহিল থাকে, রোগীর ব্লিডিং হতে পারে, বিভিন্ন জায়গা দিয়ে ব্লিডিং হয়। এই ব্লিডিংয়ের প্যাটার্নটা আবার এখানে একটু ডিফারেন্ট, যেমন দেখা যায় স্কিনের নিচে যেটাকে আমরা পারপিউরা বলে থাকি সেটা হতে পারে, তার গাম ব্লিডিং বা মাড়ি দিয়ে রক্ত পড়া নিয়ে আসতে পারে, নাক দিয়ে রক্ত পড়তে পারে। তো অনেক সময় দেখা যায় যে এই ধরনের লক্ষণগুলো নিয়ে আসলে সরাসরি রক্তরোগ বিশেষজ্ঞের কাছে মানুষ আসে না। একটা মাড়ির রক্তক্ষরণ নিয়ে হয়তো ডেন্টাল সার্জনের কাছেই প্রথম যায়, অথবা নাকে রক্ত পড়ছে প্রথমে হয়তো নাক কান গলার ডক্টরের কাছে যায়, বা গলায় ব্যথা হচ্ছে সেই ধরনের ডক্টরের কাছে আগে প্রথম যায়, তারপরে কিন্তু রুটিন টেস্ট করার পরে যখন ধরা পড়ে তারপরে আসলে আমাদের কাছে আসে। কিন্তু প্রাথমিকভাবে যদি আমরা, এবং অনেক সময় দেখা যায় অনেক পরে আসে, বিশেষত লিম্ফোমার ক্ষেত্রে 1 কোর্স 2 কোর্স, অনেক সময় 6 মাস তারা অ্যান্টিটিবি বা টিবির ওষুধ দিয়ে চিকিৎসা করার পরে যখন ভালো হচ্ছে না, তারপরে গিয়ে আসলে লিম্ফোমার ডায়াগনোসিস হচ্ছে। তো এই যে ব্লাড ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে তারা কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তাতে করে হয় কি যে স্টেজটা অনেক অ্যাডভান্স হয়ে যায়। তো এই ধরনের ক্ষেত্রে আসলে আরেকটু যদি আগে সচেতনতাটা যদি তৈরি করা যায় যে হ্যাঁ এটি রক্তের সমস্যা, রক্ত শূন্যতার সাথে যদি অন্য যে কোনো সমস্যা থাকে, আসলে রক্ত শূন্যতাটাকে খুব হেয়ালিভাবে অনেকে নেয়, এবং এটিকে নেওয়া উচিত না। রক্ত শূন্যতা একটি লক্ষণ মাত্র, আমরা যেটা বলি টিপ অফ আইসবার্গ, আমরা হয়তো আইসবার্গের নিচেরটা দেখতে পারছি না, আমরা শুধু উপরের অংশটা দেখতে পাচ্ছি। তো একটা লক্ষণ শুধু নিয়ে আসে রক্তশূন্যতা, তো এটাকে কখনোই আসলে খুব হালকাভাবে নেওয়া উচিত না। রক্তশূন্যতার যথার্থ কারণ নির্ধারণের জন্য যা যা পরীক্ষা করা দরকার, এবং বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে থেকে সঠিক ডায়াগনোসিসটা করলে তখনই আসলে এটা রক্তশূন্যতা সাধারণ কারণেও হতে পারে, আবার এই যে বললাম যে ব্লাড ক্যান্সার রিলেটেড, সেই কারণেও হতে পারে। আপনি চমৎকার বেশ কিছু তথ্য দিয়েছেন যে আসলে আমাদের যখনই রক্তশূন্যতা অথবা রক্ত স্বল্পতা অথবা এই ধরনের রক্তের কোনো লক্ষণ, রক্তরোগের লক্ষণ প্রকাশিত হবে, সেটি যাতে কখনোই আমরা হালকাভাবে না নেই বা ইগনোর না করি, এবং রক্তরোগ বিশেষজ্ঞের কাছেই আসলে যদি সবচেয়ে আগে যাওয়া যায়, সেই ক্ষেত্রে মানুষ কিন্তু এই জায়গাটাও বুঝতে পারে না। বিশেষত মহিলাদের ক্ষেত্রে যেটি হয়, দেখা যাচ্ছে যে তার প্যাটার্ন অফ লাইফস্টাইল এবং মুড চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু রক্তশূন্যতার জন্য হচ্ছে। সে আওয়াজ বা কথা
পরিবারের মধ্যে যে কারো জোরে কথা সহ্য করতে পারছে না, তারপরে দেখা যাচ্ছে তার স্লিপ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানসিকভাবে সে খুব অ্যাজিটেটেড ফিল করছে, কিন্তু সে আসলে বুঝতে পারছে না যে এগুলোও আসলে কিন্তু রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতার একটি লক্ষণ, যেটি আর কি দীর্ঘমেয়াদী রক্ত স্বল্পতার একটি লক্ষণ হিসেবে আসতে পারে। কানে শো শো আওয়াজ, দুর্বলতা, অসম্ভব কাহিল লাগা, হাঁটতে গেলেই দুর্বল লাগে, কাজ করতে গেলেই দুর্বল লাগে, মানে ডেইলি পারফরমেন্সটা তার কমে যাচ্ছে। তো এগুলোও কিন্তু আসলে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় স্কুল পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছে, মনোযোগের অভাব হচ্ছে। পরীক্ষা করলে দেখা যাবে যে তার হয়তো রক্ত স্বল্পতা আছে। রক্ত স্বল্পতার কারণে আসলে এই সকল লক্ষণও দেখা দিতে পারে। অবশ্যই বিষয়গুলো জরুরি। আমরা রক্তের বিভিন্ন রোগ নিয়ে আপনার সাথে কথা বলছি, বিশেষ করে ব্লাড ক্যান্সার এবং থ্যালাসেমিয়া সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ আপনার কাছে তথ্য পেতে চাই ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি তা হলো রক্তের নানাবিধ রোগ ও প্রতিকার। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাফরুহা আক্তার, সহযোগী অধ্যাপক, হেমাটোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা বিরতির পূর্বে রক্তের বিভিন্ন রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা আপনার কাছে পেয়েছি। আপনি ব্লাড ক্যান্সার সম্পর্কে বলছিলেন। রক্তের ক্যান্সার বা ব্লাড ক্যান্সার কিভাবে ডায়াগনোসিস করা হয় সঠিকভাবে, এবং আমাদের দেশে এর চিকিৎসার যে প্রচলিত ব্যবস্থা রয়েছে সেটি আসলে সেই সম্পর্কে আমাদের দর্শকদের জন্য একটু ধারণা দেবেন। অনেক ধন্যবাদ। আসলে ব্লাড ক্যান্সার বলতে অনেকেই মনে করেন যে বিদেশে যেতে হবে বা ডায়াগনোসিসটা হয়তো এখানে হবে না, হলেও সঠিক হচ্ছে কিনা মানুষ আসলে প্রথম ধাক্কায় যখন জানতে পারে যে তার সন্তান বা পরিবারের কারো ব্লাড ক্যান্সার হয়েছে, প্রথমে কিন্তু একটা ডেনিয়াল আসে, বা যেটাকে আমরা বলি যে অস্বীকার করা, যে না আমার হয়নি, হয়তো আপনাদের হয়তো রিপোর্টটা ভুল আছে। তো এই যে একটা বিষয় কাজ করে। তো আমি এখানে বলতে চাই যে ব্লাড ক্যান্সারের যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো লাগে সেগুলো সবই বাংলাদেশে হয়, এবং বাংলাদেশের যে কোনো বিভাগীয় শহর বলেন সেখানেই হয়। আর যেমন রক্তের খুব সাধারণ সিবিসি এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম সেটি করেই কিন্তু একজন রক্তরোগ বিশেষজ্ঞ এক ফোঁটা রক্ত দেখেই কিন্তু বলে দিতে পারেন যে এটি ব্লাড ক্যান্সারের স্লাইড কিনা বা রোগী কিনা। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে রক্তের খুব সাধারণ টেস্ট সিবিসি, কমপ্লিট ব্লাড ফিল্ম এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম, এই ফিল্মে যদি কোনো অ্যাটিপিক্যাল সেল বা ব্লাস্ট দেখা যায়, যেটি একজন বিশেষজ্ঞর জন্য চেনাটা খুব সহজ, কিন্তু অন্য জায়গায় পরীক্ষা নিরীক্ষা করলে হয়তো দেখা যাবে যে এটি সবচেয়ে দেরি করে আসছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কারণ আমরা এরকম অনেক রোগী পাই যাদের অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, শুধু দেখা গেল যে একটা পিভিএফ করা হয়নি, লিউকেমিয়ার রোগী, কিন্তু আসলে দেখা গেল যে তার লিম্ফ নোড বড় ছিল, তাকে বায়োপসি পর্যন্ত করা হয়েছে। সো এটা খুব গুরুত্বপূর্ণ যে আগে রক্তের সিবিসি এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে হবে, দরকার পড়লে বোন ম্যারো স্টাডি, যেটি বোন ম্যারো থেকে যেহেতু রক্তের ক্যান্সার উৎপন্ন হয়, বোন ম্যারো থেকে পরীক্ষা করে, এবং এখানে আরও নিশ্চিতকরণ পরীক্ষা যেগুলো হয়, অ্যাডভান্সড টেস্ট যেগুলোকে বলা হয় মলিকিউলার টেস্ট, যেমন মলিকিউলার জেনেটিক্স বলেন, ফ্লো সাইটোমেট্রি বলেন, এই সব পরীক্ষাই কিন্তু এখন বাংলাদেশে হয়, এবং অবশ্যই সঠিকভাবে ডায়াগনোসিস করা যায়। আমাদের দেশেই সব রক্তের ক্যান্সার ডায়াগনোসিস করা যায়। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের টেলিফোনটি নেব। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে বলছি। জি বলুন। আমার নাম শাহিনুর। আমার ছেলের টিএমএল 2018 সাল থেকে তো। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম শাহিনুর, আমি মিরপুর থেকে বলছি। জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার ছেলে 2018 সাল থেকে টিএমএল ধরা পড়েছে 2018 সালে। তো আগে ওকে ঔষধ দেওয়া হয়েছিল টাইরোনি 400। জি। এরপরে 2022 সালে, এরপরে 2020 সালে ওর এটা নেগেটিভ আসছিল, 21 সালে নেগেটিভ আসছে, আবার হঠাৎ করে 22 জুনে এটা আবার পজিটিভ আসছে। পজিটিভ আসার পরে উনি করলো কি, ওই টাইরোনিভে আবার 3 মাসের দিল, ডিসেম্বরেও দেখা গেল আবার নেগেটিভ আসছে, কিন্তু পরবর্তীতে আবার পজিটিভ আসছে। এরপরে উনি ড্রাগ চেঞ্জ করে দিল ড্যানিব 100 mg।
তো এই যে ঔষধ খাওয়ার পরও এই পজিটিভটা কেন আসে আমার প্রশ্ন। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন, এই যে ও যে ড্যানিভ যেটা খাচ্ছে ট্যাবলেট 100 mg, এটা কি সারা জীবন ওর খেতে হবে? জি দর্শক, আপনাকে ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আমরা উত্তর দেব। রোগীর বয়সটা একটু বলবেন, আপনার ছেলের বয়সটা একটু বলবেন প্লিজ। আমরা ধরে নিচ্ছি যে ইয়াং এজের রোগী, কারণ তিনি তার ছেলের কথা বলছেন, হয়তো ইয়াং অ্যাডাল্ট পেশেন্ট। তো সিএমএল, এই যেটি বললাম যে সিএমএল রোগ নির্ণয় করা কিন্তু খুব সহজ, কিন্তু সিএমএল এর সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে চিকিৎসা চালিয়ে যাও এবং মনিটরিং। মনিটরিংটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা প্রথম ধাপে টিকেআই এর প্রথম যে ওষুধটি উনি চালাচ্ছেন, টাইরোসিন কাইনেজ ইনহিবিটর বলে থাকি আমরা, এটা ইমাটিনিব, উনি হয়তো জেনারিক নেমে বলেছেন, আমরা যেটি জেনারিক বলি সেটাই হচ্ছে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর। প্রথম ধাপের যেটি সেটি উনি পাচ্ছিলেন। তো তারপরে দেখা গেল যে আসলে প্রথম যখন রোগ ধরা পড়ে আমরা একটা স্কোরিং করি, হাই রিস্ক পেশেন্ট নাকি সে লো রিস্ক পেশেন্ট। রিস্ক স্ট্র্যাটিফিকেশন অনুযায়ী কিন্তু এখন আমাদের ট্রিটমেন্ট দিতে হয় এবং ডেপথ অফ রেসপন্সটা দেখতে হয় অন্তত পক্ষে প্রতি 6 মাস পর পর। নিয়ম অনুযায়ী আসলে 4 মাস পর পর ডেপথ অফ রেসপন্স দেখা উচিত, কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক কারণে অনেক সময় আমাদের 4 মাস পর পর এই মলিকুলার টেস্ট করা সম্ভব যদি না হয়, অন্তত পক্ষে 6 মাস পর পর কিন্তু এই মলিকুলার টেস্টগুলো করে দেখা উচিত যে তার ডেপথ অফ রেসপন্সটা কোথায়। যদি মেজর মলিকুলার রেসপন্স অ্যাচিভ করে এবং তারপরে যদি কমপ্লিট মলিকুলার রেসপন্স অ্যাচিভ করে, তাহলে কিন্তু রোগীকে সেই ওষুধেই কন্টিনিউ করা যাবে। কিন্তু কোনো কারণে অনেক সময় দেখা যায় ফার্স্ট জেনারেশন টিকেআই দেওয়ার পরে একটা লম্বা সময় চলে যাওয়ার পরে, বিশেষত 2-3 বছর চলে যাওয়ার পরে এটা কিন্তু ড্রাগটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ ড্রাগের সেটাও কিন্তু ডিটেকশন করা যায় এবং সেই ক্ষেত্রে ওই মলিকুলার রেসপন্সটা কিন্তু তখন আর থাকে না। সো ওই মলিকুলার রেসপন্স ধরে যদি আমরা আগাই তখন কিন্তু আমাদের আর্লি আসলে ওষুধ চেঞ্জ করার সুযোগ আছে। এবং খুব বেশি ওষুধ কিন্তু এখানে নেই, 3টি বা 4টি জেনারেশনের ওষুধ, তার মধ্যে আমাদের দেশে সবগুলোই মোটামুটি অ্যাভেলেবল, কিন্তু যেইগুলোতে যেই রোগীকে স্যুট করছে এবং যেই রোগীকে মলিকুলার রেসপন্স পর্যন্ত অ্যাচিভ করা যাচ্ছে তাকে ঠিক সেই ওষুধটাই দিতে হবে। হ্যাঁ, ওনার ক্ষেত্রে তাহলে উনি সেই জানতে প্রটোকল চেয়েছেন অনুযায়ী যে কি কারণে এরকম ওষুধ খাওয়ার পরেও তার হয়তো তার কোনো একটা ড্রাগের রেজিস্ট্যান্স আছে, এবং ড্রাগ রেজিস্ট্যান্স আছে কিনা এটা পরীক্ষা করা যায় মলিকুলার ভাবে, এটা মিউটেশন অ্যানালাইসিস করে পরীক্ষা করে জানা যেতে পারে। তবে উনি আরেকটি উত্তর জানতে চেয়েছেন, ড্যানিব যে ওষুধটি খাচ্ছে সারা জীবন খেয়ে যেতে হবে কিনা। আসলে সিএমএল এর যতগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে বা গবেষণা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার রোগী যদি 5 বছর কন্টিনিউয়াসলি কমপ্লিট মলিকুলার রেমিশনে থাকে, যেটি এভিডেন্স বাই এভরি 4 মান্থস আর 6 মান্থস যে এভিডেন্স যদি থাকে, তাহলে আপনি ওষুধ বন্ধ করতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তবে দেখা গেছে যে একটা সময়ে সেই রোগগুলো আবার ফেরত আসে যদি কিনা ওষুধ বন্ধ করা হয়। কিন্তু আরও একটি ব্যাপার হচ্ছে যে যাদের রোগ ফেরত আসে মলিকুলার রেসপন্স দেখে দেখে আমরা যদি দেখি যে ডিজিজ ইজ কামিং ব্যাক অথবা রোগ ফেরত আসছে, তখন আবারও নতুন করে ওষুধ শুরু করার সুযোগ আছে এবং সেক্ষেত্রে ওষুধ কাজও করে। তো সেটি খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষা করে করে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট সিএমএল এর ক্ষেত্রে। মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। জি জি, ফলো আপ। আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে ব্লাড ক্যান্সার সম্পর্কে বলছিলেন যে আসলে আমাদের দেশেই সঠিকভাবে রোগ নির্ণয় করা যায় এবং ডায়াগনস্টিক সকল ফ্যাসিলিটিস আমাদের দেশেই রয়েছে এবং চিকিৎসাও অবশ্যই আমাদের দেশেই রয়েছে যদি আমরা সময় মতো চিকিৎসা শুরু করতে পারি। আমরা একটু জানতে ইচ্ছে করছে যে রক্ত রোগ বা রক্তের ক্যান্সার আমাদের দেশে অনেক পেশেন্ট রয়েছেন, কিন্তু সঠিক কোনো পরিসংখ্যান বা কি কি ধরনের রক্ত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, এরকম কোনো পরিসংখ্যান কি আছে কি? আমাদের আসলে সমস্ত দেশের যদি আমি বলি সেরকম কোনো জাতীয়ভাবে এরকম কোনো পরিসংখ্যান আসলে নেই, কিন্তু আমরা বেশ কিছু রিসার্চ যেগুলো করেছি ছোট ছোট হসপিটাল বেসড, তাতে করে আমরা দেখেছি যে আমাদের লিম্ফোমা এবং মায়োলোমা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের লিম্ফোমা, সবচেয়ে বেশি লিম্ফোমা। লিম্ফোমার রোগী আমি যদি পার্সেন্টেজে বলি প্রায় 30% হচ্ছে আমাদের লিম্ফোমার রোগী। যত হেমাটোলজিক্যাল ক্যান্সার আছে বা ব্লাড ক্যান্সার আছে, তারপরেই হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া। অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে অ্যাডাল্ট এজে আবার যেটি বললাম অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বেশি, বাচ্চাদের ক্ষেত্রে একটু রিভার্সলি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বেশি। এবং মোদ্দা কথায় আমরা দেখি যে এই লিম্ফোমার মধ্যে কিন্তু হজকিন্স এবং নন হজকিন্স দুটোই আছে,
নন হজকিন্স লিম্ফোমাই বেশি পাই আমরা। এই 30 ভাগের মধ্যে দেখা যাবে যে 25 ভাগই নন হজকিন্স লিম্ফোমা, হয়তো 5 থেকে 7 ভাগ হজকিন্স লিম্ফোমা এরকম পাওয়া যায়। আর মাল্টিপল মায়োলোমা পাওয়া যায়, 10 থেকে 12% মতন মাল্টিপল মায়োলোমা আছে। এছাড়া লিম্ফোমার যে বিভিন্ন ধরন, সেই ধরন কিন্তু আসলে এর মধ্যে ইনক্লুডেড। সব ধরনের লিম্ফোমা মিলে এই ধরনের ক্যান্সার। এছাড়াও ব্লাডের যে অন্যান্য রোগ আছে সেগুলো সেখানে যুক্ত থাকে। আমাদের যে স্টাডি যে কয়েকটা করা হয়েছিল তাতে মোটামুটি এই ধরনের একটা রেজাল্ট এসেছিল, এই ধরনের একটা ফলাফল এসেছে। আমরা রক্তের ক্যান্সার সম্পর্কে আপনার কাছে আমরা প্রাথমিক ধারণা পেলাম। আরেকটি রক্ত রোগ যেটি আপনি প্রথমে উল্লেখ করেছিলেন, থ্যালাসেমিয়া সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব। থ্যালাসেমিয়া কোনো পরিবারে যদি থাকে, কোনো পরিবারের কারো যদি থ্যালাসেমিয়া রোগ থাকে, তিনি সহ বা তার পরিবারের সকলে সহ এটি নিয়ে আসলে বিচলিত হয়ে পড়েন, বা থ্যালাসেমিয়া রোগের সঠিক চিকিৎসা সম্পর্কে এবং কতদিন চিকিৎসা চালাতে হবে তার জন্য সচেতনতামূলক বা তার জন্য সতর্কতামূলক অন্য কোন কোন বিষয়কে আপনারা গুরুত্ব দেন? থ্যালাসেমিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচেতনতা। অর্থাৎ একজন থ্যালাসেমিয়া ক্যারিয়ার, উনি যদি জানে যে আমি ক্যারিয়ার এবং তার ওয়াইফ বা হাজবেন্ড দুজনেই যদি ক্যারিয়ার থাকে, তাহলে কিন্তু ভ্রূণ পরীক্ষা করতে হবে। আর উচিত হচ্ছে আসলে ক্যারিয়ার বিয়ে না করা সেজন্য, কারণ এখানে আপনার দুজন ক্যারিয়ার বিয়ে হওয়া মানেই সন্তান এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অন্তত 25 ভাগ সম্ভাবনা থাকে আক্রান্ত সন্তান হওয়ার বা থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান হওয়ার। সেই জন্য আমরা বলে থাকি যে বিয়ের আগে যদি আপনি রক্ত পরীক্ষা করে নিশ্চিত হয়ে বিয়ে করেন, এটি কিন্তু আপনার সবচেয়ে বড় সচেতনতা এবং প্রতিরোধের সবচেয়ে বড় উপায়। আর দ্বিতীয়ত হচ্ছে যদি থ্যালাসেমিয়া হয়ে যায়, আমাদের দেশে সব ধরনের চিকিৎসায় আছে। থ্যালাসেমিয়া চিকিৎসার, যাদের থ্যালাসেমিয়া ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া, তাদের জন্য চিকিৎসা মোটামুটি দুটো। তাদেরকে মোটামুটি আজীবন ব্লাড ট্রান্সফিউশন বা অন্যের শরীরে রক্ত নিয়ে চলতে হয় একটি নির্দিষ্ট সময় পর পর, এবং রক্ত দেওয়ার ফলে যে আয়রনের আধিক্য হয় সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য আয়রন চিলেশন থেরাপি নিতে হয়। এর পাশাপাশি যে কমপ্লিকেশন যেগুলো হয়, বিভিন্ন ধরনের এন্ডোক্রাইনোলজি, থ্রম্বোসিস থেকে শুরু করে কার্ডিয়াক, লিভার, বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে, সেগুলোর চিকিৎসা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে চিকিৎসা, যেটাকে আমরা কিউরেটিভ ট্রিটমেন্ট বলে থাকি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, সেটিও কিন্তু সম্ভব আমাদের দেশে। আমাদের দেশে ব্লাড ক্যান্সারের জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, আমাদের দেশে থ্যালাসেমিয়ার জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, এবং এটি তো একদম কিউরেটিভ ট্রিটমেন্ট, যেটি আপনার একদম রোগ সম্পূর্ণ নির্মূল করতে সম্ভব। বিশেষত থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের সফলতার হার অনেক বেশি, এবং আমাদের দেশে এটি হচ্ছে। আমাদের দেশে অবশ্যই ট্রিটমেন্টগুলি হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা রক্তের বিভিন্ন রোগ এবং রক্তের ক্যান্সার এবং থ্যালাসেমিয়া সম্পর্কে আপনার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমাদের দর্শকরা নিশ্চয়ই উপকৃত হবেন। ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ যারা শুনছেন। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা রক্তের বিভিন্ন রোগ সম্পর্কে শুনলাম। আসলে রক্তের বিভিন্ন রোগের কোনো লক্ষণ যদি আমাদের শরীরে প্রকাশিত হয়, তাহলে অবশ্যই সেটিকে ইগনোর করা বা সেইটি সম্পর্কে অসচেতন হওয়া উচিত নয়। আমরা যদি সঠিক সময়ে রোগ নির্ণয় করতে পারি, যেটি আমাদের দেশেই সম্ভব, এবং চিকিৎসাও যদি আমাদের দেশেই আমরা নিতে পারি, অবশ্যই আমরা রক্তের ক্যান্সার এবং থ্যালাসেমিয়া থেকেও পুরোপুরি সুস্থ হতে পারবো। অবশ্যই এই নলেজ বা এই জ্ঞান এবং এই সচেতনতা আমাদের মধ্যে যদি বিরাজ করে, তাহলে আমরা রক্তের বিভিন্ন রোগ দূর করতে পারবো। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য, এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।